চমক দিয়ে উইন্ডিজের বিপক্ষে টি-20 স্কোয়াড দিল বিসিবি। শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। প্রথমবারের মতো ডাক পেলেন রিপন মন্ডল। সৈকতের শহরে জনসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি, কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন। প্রচারণার অভাবে পর্যটকদের উপস্থিতি কম, নিরাপত্তা জোরদার। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এদিকে চমক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের পারফরমেন্স বিবেচনায় রেখে এই সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বোর্ড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল, আর বাদ পড়েছেন শরীফুল ইসলাম। দীর্ঘদিন পর এই ফরম্যাটে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও স্পিনার নাসুম আহমেদ। চলমান 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের চ্যালেঞ্জ নিতে সেন্ট ভিনসেন্টে পাড়ি জমাবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের দল ঘোষণা নিয়ে অপেশাদারিত্বের পরিচয় দিলেও আগেভাগেই টি-20 সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট বোর্ড। সবশেষ ভারত সফরের পারফরমেন্স বিবেচনায় এ সিরিজে বেশ কিছু পরিবর্তন এনেছে বিসিবি। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চমক দিয়ে তার জায়গায় টি-20তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। টেস্ট ছাড়া অন্য 2 ফরম্যাটে রান নেই লিটনের ব্যাটে। তবে ক্যারিবীয় সফরে টেস্ট ও ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজের ওপর চাপ কমাতেই এ পথে হেঁটেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তরুণ পেসার রিপন মন্ডলের। 2022 সালে যুব বিশ্বকাপে খেলেছেন রিপন। সেবার ভালো পারফর্ম করেছিলেন বিসিবির রাডারে। সবশেষ বিসিবির এইচপি দলেও জায়গা হয়েছিল তার। অস্ট্রেলিয়া সফরেও ছিলেন দলের সঙ্গে। এবার 21 বছর বয়সী এই পেসারকে জাতীয় দলের সুযোগ দিল ক্রিকেট বোর্ড। স্বীকৃত টি-20তে এখন পর্যন্ত 12 ম্যাচে 17টি উইকেট আছে তার। ইকোনমি 8.50। এছাড়াও টি-20 দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারি। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। লম্বা সময় পর সংক্ষিপ্ত সংস্করণে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। ওয়ানডেতেও তার ফেরা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা। সবশেষ 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। 1.5 বছর পর টি-20তে ফিরেছেন নাসুম আহমেদ। গেল বছর জুলাইয়ে সবশেষ ধুমধারাক্কা ক্রিকেটে লাল সবুজের জার্সিতে খেলেছিলেন এই স্পিনার। ফিরেছেন হাসান মাহমুদও। কদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন মুস্তাফিজ। পরিবারের পাশে থাকতে চেয়ে ছুটি নেয়া কাটার মাস্টারের কারণে কপাল খুলেছে পেসার তানজিম হাসান সাকিবের। ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে খেলা টি-20 সিরিজে ছিলেন না সাকিব। তবে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। চোটে পড়া তাওহিদ হৃদয় ওয়ানডের পরে নেই টি-20 সিরিজের দলেও। 3 ম্যাচের টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 16, 18 ও 20 ডিসেম্বর। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও এনসিএল প্রসঙ্গ। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। এনসিএল এর সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাব্বির, ন্যাশনাল ক্রিকেট লিগের টি-20 ফরম্যাটের প্রথম যে আসরটা এবার অনুষ্ঠিত হচ্ছে এবং তার প্রথম দিনেই যেমনটা ক্রিকেট ভক্তরা আশা করেছিলেন তেমনটাই এখন পর্যন্ত দেখা যাচ্ছে। সকাল নাগাদ যে 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটের মূল মাঠে এবং আউটার স্টেডিয়ামে, দুটো মাঠেই ব্যাটারদের আধিপত্য দেখা গেছে এবং যে উইকেটটাতে সেখানে বোলাররা আসলে খুব একটা স্ট্রাগল করতে হয়েছে এবং যেমনটা দর্শকরা প্রত্যাশা করে যে একটা রানের একটা ছড়াছড়ি দেখা যাবে বা ব্যাটাররা আধিপত্য বিস্তার করবে, তেমন ক্রিকেট দেখিয়েছে সিলেটের এই 2 ভেন্যু। তবে বিশেষভাবে উল্লেখ করতে হবে 2 তরুণ ক্রিকেটার অর্থাৎ জিসান আলম এবং আরিফুল ইসলামের কথা। কারণ জিসান আলম এবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নেমেই আসরের প্রথম সেঞ্চুরি করে দেখিয়েছেন এবং তার পরবর্তীতে প্রতিপক্ষ দল থেকে আরিফুল ইসলাম, যিনি কিনা আন্ডার-19 ব্যাচের আরেক সদস্য, সেই আরিফুল ইসলামকেও আসলে বহুলভাবে আলোচনায় রাখা হয় তার মারকুটে ব্যাটিংয়ের জন্য। সেই আরিফুলও কিন্তু তার স্বভাবটা প্রমাণ করেছেন আজকে এবং সেঞ্চুরি না পেলেও 95 রানের যে ইনিংসটি তিনি খেলেছেন সেখানে তার স্ট্রাইক রেটটা বিশেষ করে একেবারে টি-20 সুলভ। সব মিলিয়ে বলা চলে এনসিএল টি-20 প্রথম দিনে যেমনটা আশা করা হয়েছিল ক্রিকেটের মাঠে তেমনটাই হয়েছে। শুধুমাত্র আশার পূরণ হয়নি দর্শকের বেলায়। আমি সকাল থেকেই ভেন্যুর বিভিন্ন যে বুথ রয়েছে, টিকিট বুথ, যেখানে আসলে 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের টিকিট রয়েছে, সেই টিকিট বুথগুলোতে দর্শকের উপস্থিতি নেই বললেই আসলে ঠিক হবে। কারণ প্রথম যে ম্যাচ
ম্যাচ দুটি শুরু হয়েছে সেগুলো 9টা এবং 9:30টায় ছিল, এবং সিলেটে যে তাপমাত্রা শীতকালের কারণে কিন্তু স্বাভাবিকভাবেই দর্শকরা সেই ম্যাচগুলো দেখতে আসেনি। তবে দুপুর 1:30 নাগাদ যে ম্যাচটি শুরু হবে সেটা নিয়ে কিন্তু বিশেষ আকর্ষণ রয়েছে, কারণ প্রায় 7 মাস পর তামিম ইকবাল সেই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছে চট্টগ্রামের হয়ে, এবং তামিম ইকবাল কিছুক্ষণ আগেই মাঠে প্রবেশ করেছেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে 7 মাস পরে তার যে একটা অপেক্ষা বা বিরতি ছিল সেটা কিন্তু কাটাতে যাচ্ছেন এই NCL টি20 ফরম্যাট দিয়ে। তবে অন্য যে ম্যাচটি রয়েছে সেখানে শান্ত এবং মুশফিকুর রহিম যে দুটি বড় নাম রয়েছে তাদের আসলে এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। শান্ত হয়তো ইনজুরি কাটিয়ে পরবর্তী 2-3 ম্যাচ পরে খেলতে পারবেন। আমার কাছে এখন পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল সব শেষ। NCL টি20-র খবর জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জনসম্মুখে আনা হলো ICCর চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল 11টা থেকে সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ট্রফিটি। দিনের শুরুতে সকাল 9টায় সাগরের সাম্পানে ফটো সেশন করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এ সময় কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের ওপর ট্রফিটিকে রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর ছবি এবং ভিডিও ধারণ করেন ICCর প্রতিনিধি দল। এ সময় নিরাপত্তার কারণে ট্রফির আশপাশে যেতে দেওয়া হয়নি সাধারণ মানুষদের। দূর থেকে ট্রফিটি দেখেন তারা। পরে এই আনুষ্ঠানিকতা শেষ করে ট্রফিটি নিয়ে যাওয়া হয় লাবণী পয়েন্টের নির্ধারিত স্থানে। সেখানে বেলা 11টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই ট্রফিটিকে। তারা দেখার পাশাপাশি ছবিও তুলতে পারছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে। তবে এই ট্রফি ট্যুর নিয়ে বিসিবির পক্ষ থেকে কোনো প্রচারণা না থাকায় পর্যটকের উপস্থিতি বেশ কম। বিকেল 3টা পর্যন্ত ট্রফিটিকে সৈকতে উন্মুক্ত রাখা হবে। 2017 সালে লাস্ট বাংলাদেশে এসেছিল, কিন্তু এখানে কক্সবাজার আসার সুযোগ হয়ে ওঠে না, বাট এইবার এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। অবশ্যই চাই বাংলাদেশ বেশি চাই হচ্ছে তারা ভালো খেলুক, মানে এত এক্সপেকটেশন রাখতেছি না। খুব ভালো লাগছে, আনন্দের বিষয়। বাংলাদেশ, আশা করি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক। 7 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আরও খবর জানবো, সরাসরি যাচ্ছি তার কাছে। নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে প্রদর্শিত হচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। বেলা 11টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আসলে প্রদর্শনী চলছে। আমরা লক্ষ্য করছি এটা আসলে বেলা 11টা থেকে যেহেতু শুরু হয়েছে, এটা শেষ হতে হতে যেটা বলছে এখানে যারা কর্মকর্তারা রয়েছেন প্রায় বেলা 3টা কিংবা 4টা পর্যন্ত এখানে প্রদর্শিত হবে। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন এখানে বিপুল সংখ্যক মানুষ আসলে যারা ছবি তুলছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে দীর্ঘ আগ্রহ ছিল তাদের এই ট্রফিটা দেখার, সেই স্বপ্ন পূরণের জন্য তারা এখানে ছুটে এসেছে এবং তারা এখানে আসলে ট্রফি দেখতে পেয়ে বা ছবি তুলতে পেরে তারা নিজেদেরকে অনেকটাই আনন্দ উপভোগ করছেন বলে জানিয়েছেন। তবে আমরা এখানে এখন যে ছবিটা তোলা হচ্ছে, এখানে আসলে একটি 1 ওভারের একটি ম্যাচ হয়েছে। এই ম্যাচে যারা অংশগ্রহণ করেছে, যারা বিজয়ী হয়েছে, তাদের যে দল নেতা সহ যারা অন্যান্যরা ছিল সবাই এখানে এখন ছবি তুলছে। তবে এই যে এত বড় একটি আয়োজন, সেই আয়োজনটি খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু লোকজন চারপাশে রয়েছে এবং পাশাপাশি এখানে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে, তারা সবাই মিলে এই সহযোগিতা করছে। আমরা দেখেছি বেলা 11টায় যখন প্রদর্শনী হচ্ছিল, ঠিক তার আগে সকাল 9:30টার দিকে ফটো সেশন হয়েছে, যেটি বলা হচ্ছে যে কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য যে সাম্পান রয়েছে, সেই সাম্পানের মধ্যে ট্রফি এটি তুলে সেখানে বেশ কিছুক্ষণ আধা ঘন্টা পর্যন্ত ভিডিও এবং ছবি তোলা হয়, যা ICCর যারা ভিডিও কিংবা ছবি কাজে নিয়োজিত রয়েছে তারা এই কাজটি করেছে। এখন আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ, সকাল থেকে এই ভিড়টা এখনো পর্যন্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট শিশু থেকে শুরু করে যারা বয়স্ক রয়েছে বা দেশের দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে, তারাও কিন্তু এখানে ছবি তুলছে। আমরা লক্ষ্য করেছি যেহেতু প্রচারণা একটু কম ছিল, সেই ক্ষেত্রে অনেকটাই মনে করেছিল মানুষ কম হবে, যারা দর্শনার্থী কম হবে, কিন্তু সেটি হয়নি। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা সবাই এখানে দেখছেন এবং ভিড় করছেন এবং ছবি তুলছেন। তারা বলছেন এই ধরনের আয়োজন ভবিষ্যতে যেন আরও বেশি করা হয় এবং যাতে আরও বেশি কক্সবাজারের মানুষ এটি উপভোগ করতে পারে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কক্সবাজার ট্যুর এবং এই ট্রফিকে ঘিরে দর্শকদের যে উন্মাদনা সেই খবর জানাতে আমাদের সঙ্গে সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছিলেন সুজাউদ্দিন রুবেল। চ্যাম্পিয়ন্স লিগের রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডের জন্য এগিয়ে থাকতে চান বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। অন্যদিকে নিজেদের মাঠে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চায় ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। লা লিগায় সম্প্রতি সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে হলেও শেষ 4 ম্যাচ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখের মতো দলকে। এবার কাতালান ক্লাবটির সামনে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। এই ম্যাচের আগে দারুণ শেপে আছে বার্সেলোনা স্কোয়াড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সার উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরোহো। তবে কাতালানদের বড় শক্তির জায়গা আক্রমণ ভাগ। ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়ার সঙ্গে রবার্ট লেভানডস্কি। চলতি মৌসুমে এই ডুও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন 39 বার। সেই সঙ্গে বার্সার বড় অস্ত্র অফসাইড ট্র্যাপ। আর হ্যান্সি ফ্লিকের আস্থার নাম ইয়াংস্টার লামিন ইয়ামাল। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় পুরো ফিট স্কোয়াড পাচ্ছে বার্সেলোনা। যে কোনো মূল্যে 3 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য নিজেদের এগিয়ে রাখতে চায় বার্সা। তবে সিগন্যাল ইদুনা পার্কে কাজটা যে সহজ হবে না স্প্যানিশ ক্লাবটির তা ঠিকই জানা কোচ হ্যান্সি ফ্লিকের। এর আগে প্রতিপক্ষ দলের কোচ হয়ে ইদুনা পার্কের অভিজ্ঞতা আছে এই জার্মান কোচের। লা লিগায় শেষ ম্যাচে কি হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের এখন পুরো মনোযোগটাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে। এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট পেতে চাই, কারণ এটা আমাদের নকআউট পর্বে যেতে সাহায্য করবে। আপনাকে শুধু একটা দলের বিপক্ষে নয়, 80,000 সমর্থকের বিপক্ষে খেলতে হবে। আমি জানি এখানকার আবহ কেমন, যার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতোই অবস্থান ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটিও আছে তাদের 5ম জয়ের খোঁজে। তবে বার্সার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরির হানা ডর্টমুন্ড শিবিরে। মৌসুমে এখন পর্যন্ত ক্লাবটির 10 জন ফুটবলার পড়েছেন ইনজুরিতে। ঘন ঘন ম্যাচ খেলায় ফুটবলাররা ইনজুরিতে পড়ছেন বলে মনে করেন ডর্টমুন্ড কোচ নুরি শাহিন। তবে যে স্কোয়াড আছে তা নিয়ে বার্সার বিপক্ষে লড়তে চান তিনি। ম্যাচের আগে আমি কোনো অজুহাত দিতে চাই না, তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আমরা ফুটবলারদের উপর অতিরিক্ত চাপ পড়ছে, যার জন্য ঘন ঘন ইনজুরিতে পড়ছে তারা। তবে যে দল আছে তা নিয়েই লড়াই করতে চাই। অন্যদিকে নকআউট পর্বের রেসে টিকে থাকতে মাঠে নামছে এসি মিলান। চলতি মৌসুমে সিরিয়ায় সময়টা ভালো কাটছে না রোজানেরিদের। আর ইউসিএল এর প্রথম 2 ম্যাচ হারলেও শেষ 3 ম্যাচ জয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। নিজেদের 4র্থ জয়ের খোঁজে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবে ইতালির জায়ান্টরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। দেশের ফুটবলকে এগিয়ে নিতে আজ দ্বিতীয় কার্যনির্বাহী সভা ডেকেছে বাফুফের নতুন কমিটি। প্রথমবারের মতো এই সভায় অংশ নেবেন নির্বাচিত সদস্যরা। সভার এজেন্ডা থাকবে 11টি। অনুমোদন দেওয়া হবে স্ট্যান্ডিং কমিটিগুলোর পূর্ণাঙ্গ সদস্যদের। আলোচনা হবে 2025 সালের ফুটবল ক্যালেন্ডার, বাফুফের বাজেট, মহানগর লীগ নিয়ে। এছাড়া তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে পাইওনিয়ার লীগও গুরুত্ব পাবে এই সভায়। কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে দেশের ফুটবলের অভিভাবকের চেয়ারে বসেছেন তাবিত আউয়াল। নভেম্বরে করেছেন প্রথম সভা, 1 মাস বাদে আবারও ডেকেছেন কার্যনির্বাহী সভা। এজেন্ডা 11টি। প্রথমবারের মতো সভায় অংশ নেবেন নির্বাচিত 21 সদস্য। নির্বাচিতদের মধ্যে স্ট্যান্ডিং কমিটিগুলোর শুধুমাত্র নেতৃত্ব বন্টন করা হয়েছে প্রথম সভায়। দ্বিতীয় সভার আগে বিভিন্ন সেক্টরের চেয়ারম্যানরা সাজিয়েছেন তাদের পূর্ণাঙ্গ কমিটি। অডিট কমিটির কাজগুলো আমরা আমাদের অফিসিয়ালি করতেছি। পারচেজ বলেন, আপনি অডিট বলেন, ট্যাক্স বলেন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখছি আর কি। আমাদের পরিকল্পনা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, আর সেই জন্য বিশেষ করে গভর্নমেন্ট রিলেশনে গভর্নমেন্টের সাথে আমাদের কাজটা একটু জোরালোভাবে করতে হবে, সেভাবে আমরা প্ল্যান করে এগাচ্ছি। জাতীয় দলের পাইপলাইন নিয়ে বরাবরই অসন্তুষ্টি সবার কণ্ঠে। তবে পাইপলাইন সমৃদ্ধ করতে গুরুত্ব দিতে হবে পাইনিয়র লিগে, জানিয়ে ভিন্ন পরিকল্পনা সাজিয়েছেন এ কমিটির চেয়ারম্যান। তাবিত আউয়ালের নতুন নিয়মে কমিটির চেয়ারম্যানরা যোগ্যতা প্রমাণের সময় পাবেন 1 বছর। ভালো ফলাফল না আসলে ছাড়তে হবে দায়িত্ব। এছাড়া 2025 সালের ফুটবল ক্যালেন্ডার, বাফুফে বাজেট, মহানগর লীগ, তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়ন নিয়েও হবে আলোচনা। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পুরুষ ও নারী জাতীয় দলের হেড কোচের ভবিষ্যৎ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
আনুষ্ঠানিকভাবে আজ 2030 বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত করবে ফিফা। বর্ধিত সভা শেষে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবের নামও। 2030-এ শতবর্ষে পা রাখবে ফুটবল বিশ্বকাপ। বিশেষ এই বছরের আয়োজনও বিশেষ হওয়া চাই। বছর ধরে পরিকল্পনা চলছে সেভাবেই। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে 11 ডিসেম্বর ফিফার বর্ধিত সভায়। স্পেন, পর্তুগাল এবং মরক্কোয় বসবে 2030 বিশ্বকাপ। মেলা আগে থেকেই এই বিষয়টি মোটামুটি চূড়ান্ত হয়ে আছে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে। এসব বিষয়ে এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। আমাদের সবার লক্ষ্য এক, 3 দেশ বা 2 মহাদেশ এখানে কোনো ফ্যাক্টর নয়। 2030 বিশ্বকাপ হবে ঐতিহাসিক, সেটা সব দিক থেকে। 42 বছর আগে বিশ্বকাপের আয়োজক হয়েছিল স্পেন। আবার যখন আমরা সুযোগ পাচ্ছি সেটা স্মরণীয় করে রাখতে চাই। আমরা কথা নয়, কাজে বিশ্বাসী। আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্বকাপ আয়োজন করা, এবং এটা ফুটবল ইতিহাসের সেরা হয়েই থাকবে। পাশাপাশি আমরা বেশ কিছু নতুনত্ব রাখারও চেষ্টা করব। ফুটবল বিশ্বকাপের প্রথম আসর বসেছিল 1930 সালে উরুগুয়েতে। আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছিল লা সেলেস্তে। বিশ্বকাপের শতবর্ষে বিশেষ কিছু করতে চায় ফিফা, আর তাই ল্যাটিন অঞ্চলও পাচ্ছে আয়োজক হওয়ার স্বাদ। শততম জন্মদিন, ফিফা সভাপতিকে ধন্যবাদ। শুধু এটা বলতে চাই, দক্ষিণ আমেরিকায় পার্টি হবে। এই বিশ্বকাপের সঙ্গে আর্জেন্টিনার দেশপ্রেম জড়িত। এটা শুধু একটা বিশ্বকাপ নয়, আমাদের জন্য তার চেয়েও বেশি কিছু। 2034 বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে 11 ডিসেম্বর ফিফার সভায়। যদিও ওশিনিয়া অঞ্চল থেকে কেউ আবেদন না করায় সৌদি আরব এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে তা শতভাগ নিশ্চিত। এস এম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সৈকতের শহরে জনসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি, কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পানের সঙ্গে ফটো সেশন। প্রচারণার অভাবে পর্যটকদের উপস্থিতি কম, নিরাপত্তা জোরদার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।